দেখুন, যেমনটা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, 13ই অক্টোবর সেখানে ফরাক্কায় বেড়াতে গিয়ে প্রথমে নিখোঁজ হয়ে যায় শিশু কন্যা। 3 ঘন্টা পর প্রতিবেশীর বাড়ি থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। আর এই ঘটনায় 2 জন অভিযুক্তকে গ্রেফতার এবং 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। এ বিষয়ে ডিটেল আপনাদের জানাবো। প্রণব রয়েছে সরাসরি। প্রণব, আজ আদালত কি বলল এবং 61 দিনের মাথায় এই দুজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। নাবালিকাকে খুন এবং ধর্ষণ করার অভিযোগে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আজকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর মহকুমা আদালত। মাত্র 61 দিনের মাথায় কিন্তু এই কাজ সম্পন্ন হয় এবং আগামীকাল তার শাস্তি ঘোষণা হবে। এবং সরকারি আইনজীবী, যিনি বিশেষ আইনজীবী হিসাবে রয়েছেন বিভাস চট্টোপাধ্যায়, তিনি আশা করেছেন সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি হবে। এবং স্বাভাবিকভাবে নাবালিকার পরিবারের লোকেরাও কিন্তু এই ঘটনায় খুশি। এবং সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে এই যে নাবালিকাকে খুন এবং ধর্ষণের ঘটনায় যে দুজন অভিযুক্ত, তাদেরকে কিন্তু তারা যে সিগারেট এবং তোমার খুন এবং ধর্ষণ এবং খুনের পর তারা একটি কলতলাতে বসে দুজনে সিগারেট খেয়েছিল এবং সেই সিগারেটের মধ্যে পরীক্ষা করার পর তার যে ডিএনএ টেস্ট, সেই ডিএনএ টেস্টে কিন্তু মিলে যায় এই দুই অভিযুক্তের। এবং তার ফলে যখন ঘটনা ঘটেছিল তারা যে উপস্থিত ছিল সেই উপস্থিত কিন্তু ধরা পড়ে। এবং সবচেয়ে ব্যাপার, যখন রিকনস্ট্রাকশন করে তার তখন যে ড্রোন করে তার পুরো ম্যাপ হিসাবে কিন্তু সেই পরীক্ষা কিন্তু তদন্তে দেয়া হয়। এবং সর্বপ্রথম এবং 4 জন এই মানে সাক্ষী হিসাবে দিয়েছিলেন, যার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা, প্রতিবেশী মহিলা এবং একটি নাবালিকা, ওই যে নাবালিকা তারই বন্ধু। এবং তারাই এই দীনবন্ধু যে হালদার এবং শুভজিৎ হালদার, তাদের দুজনকে কিন্তু ধরতে, গ্রেপ্তার করতে সাহায্য করে। এবং এই নাবালিকাকে খুন এবং ধর্ষণের ঘটনার পর কিন্তু সারা রাজ্য জুড়ে কিন্তু তোলপাড় হয়ে গেছিল। কিন্তু 61 দিনের মাথায় তারা যেহেতু দোষী সাব্যস্ত হয়েছে এবং আগামী দিনও যে সর্বোচ্চ শাস্তি পাবে বলে আশাবাদী, সেই কারণে কিন্তু ফরাক্কার যে রেল কলোনি তাদের কিন্তু মোটামুটি ভাবে আশ্বস্ত যে শাস্তি উপযুক্ত শাস্তি। প্রণব, আগামীকাল সাজা ঘোষণা করবে জঙ্গিপুর মহকুমা আদালত। অনেক ধন্যবাদ। এদিকে ড্রোন ম্যাপিং ব্যবহার প্রযুক্তি করে এই প্রযুক্তি ব্যবহারের সাফল্য। রাজ্যে প্রথম ফরাক্কায় শিশুকে নির্যাতন খুনে তদন্তে ব্যবহার করা হয়, যাতে বড়সড় সাফল্য কিন্তু পুলিশের। ড্রোন ম্যাপিং ও ডিএনএ ম্যাচিং প্রযুক্তিতেই সাফল্য মিলল পুলিশের। পিও থেকে যে মাটি পাওয়া যায় এবং বিভিন্ন যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু আমাদের এভিডেন্সে অনেক কাজে লাগে। আমাদের এখানে ফরেন্সিক এভিডেন্সের মধ্যে ডিএনএ ম্যাচ হয়েছে। এই মামলা বেবিদা প্রথম মামলা ওয়েস্ট বেঙ্গলে যেখানে আমাদের ড্রোন ম্যাপিং হয়েছিল, কিডন্যাপিং এবং তার সঙ্গে মার্ডার, রেপ, গ্যাং রেপ এবং সেকশন 6 অফ পক্সো একটি চার্জ ফ্রেম হয়। আজকে 59 দিনের মাথায় এদেরকে দুজনকেই দোষী সাব্যস্ত করা হলো। কিডন্যাপিংয়ের অফেন্সটা শুধুমাত্র দীনবন্ধুর ক্ষেত্রে, বাকি সমস্ত অফেন্সগুলো দুজনের উপর ইকুয়ালি অ্যাপ্লিকেবল হয়েছে। কালকে আমাদের সেন্টেন্স পয়েন্টে হেডিং আছে, যতগুলো সেকশনে চার্জ ফ্রেম হয়েছে তার মধ্যে 4টে সেকশনের ম্যাক্সিমাম পানিশমেন্ট আছে ডেথ সেন্টেন্স। ফরাক্কার ঘটনায় 61 দিনে দোষী সাব্যস্ত আর কুলতলিতে 62 দিনে ফাঁসির সাজা। আর এই দুটি ঘটনাতেই রাজ্য পুলিশ তদন্ত করে। আরজিকর কবে? আরজিকরের ঘটনার তদন্তে কিন্তু সিবিআই। এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফরাক্কায় 61 দিন দোষী সাব্যস্ত, কুলতলিতে 62 দিনে ফাঁসির সাজা। আরজিকর কবে বিচার পাবে? এদিকে আরজিকর মামলা ছাড়লেন বৃন্দা গ্রোভার। তিনি আর নির্যাতিতার পরিবারের হয়ে লড়বেন না বলেই জানা যাচ্ছে। আরো ডিটেল আপনাদের জানাবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, ঠিক কি কারণে এই সিদ্ধান্ত বৃন্দা গ্রোভারের, কিছু কি জানা যাচ্ছে? আর পরবর্তী মামলা তাহলে কে লড়বে? দেখো, বৃন্দা গ্রোভারের তরফে গতকালই জানিয়ে দেওয়া হয়েছে যে তারা আরজি করে নির্যাতিতার পরিবারের হয়ে সুপ্রিম কোর্ট এবং বৃন্দা গ্রোভারের যে মানে সহকারী যারা আইনজীবী ছিলেন তার কাউন্সিলে তারা লোয়ার কোর্ট অর্থাৎ শিয়ালদা আদালতে মামলা লড়বেন না নির্যাতিতার পরিবারের হয়ে। বিশেষ কিছু কারণ বশত তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, এমনটা গতকালই তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে যেহেতু শিয়ালদা আদালতের
বিচার পর্ব এই মুহূর্তে চলছে এবং আজকে 49তম ব্যক্তির সাক্ষ্য গ্রহণ ছিল। সেক্ষেত্রে সকালে আজকে দেখা যায় নির্যাতিতার বাবা মা তারা শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের এজলাসে তারা উপস্থিত হয়েছিল এবং তাদের তরফে ইতিমধ্যেই আইনজীবী ঠিক করা হয়েছে বা তাদের তরফে আইনজীবী ইতিমধ্যেই প্রস্তুত রয়েছেন এবং আজকে 3 জন আইনজীবী যারা লোয়ার কোর্টে বা নিম্ন আদালতে তাদের নির্যাতিতার পরিবারে রয়েছিলেন, তাদের মধ্যে রয়েছেন হচ্ছে রাজদীপ হালদার, অমর্ত্য দে, এরা দুজন আজকে ছিলেন এবং আগামী সোমবার বিচার পর্বের পরবর্তী দিন ধার্য হয়েছে। ওই দিন রাজদীপ হালদার, অমর্ত্য দে এবং তরিত ওঝা যারা নিম্ন আদালতে নির্যাতিতার পরিবারের হয়ে বিচার পর্বে অংশ নেবেন। অন্যদিকে সুপ্রিম কোর্টেও যেহেতু মামলাটি বিচারাধীন রয়েছে, সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে আইনজীবী করুণা নন্দী তিনি সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবারের হয়ে তারা মামলা লড়বেন এবং গতকাল বৃন্দা গোভার এবং তার যারা সহকারী যারা আইনজীবী রয়েছে তারা সরে দাঁড়ানোর পরে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর ফোরামের তরফ থেকে পরিবারের পাশে তারা দাঁড়ান এবং তাদের তরফেই আইনজীবীর ব্যবস্থা করা হয়েছে এমনটাই জানিয়েছেন এই ফোরামেরই সদস্য কৌশিক চাকি। তিনি নিজেও আজকে আদালতে গিয়েছিলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে এবং পরবর্তী সময় আজকে দুজন আইনজীবী নির্যাতিতার পরিবারের হয়ে আজকে আদালত কক্ষে ছিলেন। তাদের মধ্যে হচ্ছে রাজদীপ হালদার এবং অমর্ত্য দে এবং সোমবার থেকে 3 জন আইনজীবী বিচার পর্বে অংশ নেবেন নির্যাতিতার পরিবারের হয়ে। তাদের মধ্যে এই রাজদীপ, অমর্ত্য এবং তরিত ওঝা এবং যখন কালকে বিকেলে খবর পেলাম এবং তখন অভয়ার মা বাবার সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তখন তারা প্রচন্ড রকম ভেঙে পড়েছিলেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, অ্যাডভোকেট করুণা নন্দী, তার সঙ্গেও ভিকটিমের মা বাবা ডিসকাস করেছে। উনি আজকে বলেছেন যদি দরকার হয় তাহলে সুপ্রিম কোর্টে উনি তাদের হয়ে প্রতিনিধিত্ব করবেন। কেউ যদি আইনজীবী চলে যায় সেটা তার গণতান্ত্রিক অধিকার, আমরা সে ব্যাপারে কিছু বলতে চাই না, কিন্তু যদি কোনো আইনজীবী চলে যায়ও আমরা সিনিয়র ডাক্তাররা জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের পক্ষ থেকে তারা যাতে একদিনও বিচারহীন না থাকে, আইনজীবীহীন না থাকে, সে ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তার জন্য যতদূর যাওয়ার আমরা যাব। হাওড়ার বরগাছিয়ার কথা বলছিলাম, হ্যাঁ সেখানে কাটমানি বিতর্ক। পঞ্চায়েত এলাকায় কাজ করলে দিতে হবে কাটমানি পঞ্চায়েত প্রধান, আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। আরো ডিটেল আপনাদের জানাবো, দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, পঞ্চায়েত এলাকায় কাজ হবে আর তার জন্য কাটমানি দিতে হবে, কারা এই কাটমানি চাইছে, কি অভিযোগ সামনে আসছে? দেখো, পঞ্চায়েত অর্থাৎ জগৎবল্লভপুর ব্লকের বেশ কয়েকটি পঞ্চায়েতকে নিয়ে কিন্তু এই ধরনের অভিযোগ রয়েছেই। আর যে ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যেই তা কিন্তু পরিষ্কার করছে বরগাছিয়া 1 নম্বর পঞ্চায়েত, যেখানে মানুষজনের একটাই বক্তব্য, সেটা হচ্ছে প্রাচীন প্রবাদ ফেলো করি মাখো তেল, মানে টাকা না দিলে কোনো রকম কোনো কাজ হবে না। শুধু সাধারণ মানুষের থেকে টাকা নয়, একেবারে যারা ঠিকাদার সংস্থা রয়েছেন, যারা পঞ্চায়েতের মূলত পরিষেবার কাজগুলি করে, টাকার বিনিময়ে কাজ করে, টেন্ডার দিয়ে কাজ পায়, তারা নর্দমা তৈরি করতে হবে 3 লাখ টাকার কাজ, সেখানে পঞ্চায়েত প্রধান দাবি করছেন তাকে দিতে হবে 18% অথবা 30,000 টাকা। আর সেই পঞ্চায়েতের অফিসে বসেই সেই লেনদেন করছেন কে? আরও এক পঞ্চায়েত সদস্য বা শিল্প সঞ্চালক শেখ শফিকুল ইসলাম, যার অডিও আমরা পাচ্ছি গলায়। তিনি রেট ঠিক করে দিচ্ছেন কত টাকা দিতে হবে। ফলে এই ধরনের অভিযোগ আসার পর বরগাছিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত কিন্তু উত্তাল। তার কারণ একাধিক অভিযোগ, প্রধান যখন উপপ্রধানের বিরুদ্ধে অভিযোগ করছেন, উপপ্রধান প্রধানের বিরুদ্ধে অভিযোগ করছেন, তারা পঞ্চায়েতে মারামারি করছেন। আর সেই সময় দাঁড়িয়ে এই ভিডিও প্রকাশ হয়েছে বা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একেবারে ঠিকাদার সংস্থার তরফ থেকে জোর করে টাকা দিতে হবে, নালে থেকে টেন্ডার অনুযায়ী কাজ করতে পারবেন না। শুধু এই নয়, সাধারণ মানুষ যখন কোনো পরিষেবা নিয়ে যায় পঞ্চায়েতে, তাদেরকেও টাকা দিতে হয় এবং তারা সেই টাকা দিয়ে দিচ্ছে, তারও কিন্তু প্রমাণ দিয়েছেন বেশ কয়েকজন। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে এবং তার পাল্টা অভিযোগ আবার উপপ্রধানের বিরুদ্ধে সামনে আসছে। যদি ইতিমধ্যেই এই কথোপকথনের একটা ভিডিও ভাইরাল হয়েছে সামনে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। দেখুন সেই ভিডিওটা। 3 লাখ টাকাই তো 30,000 টাকা আমাদের দিকে। 30,000 টাকা প্রধানকে দিয়ে প্রধানকে 15% লেস নেই, 18% লেস মেরে ফেলবে। মানে প্রধানকে 30,000 টাকা দেবো? দরকার নেই তো। 30,000 টাকা দেবো? আগে শুনেছিলাম, আর কিন্তু ঘুম গায়ে চলবে না, কাজ যেমন আছে তেমন থাক। কি বলছেন বলবেন তো? রাস্তা আবার হাইটের রাস্তা হবে। সে যা হয় আমার মিস্ত্রি যা ইঞ্জিনিয়ার দেবে তা করবো। ইঞ্জিনিয়ার কাজ মেপে নেবে, প্রধানের কি দাবি আছে সেইটা প্রধানের থেকে শুনবো। প্রধানের
সদস্য যেটা বলেছে সেটাই শেষ, তাই তো? 30,000 টাকা না, বলুন না, আপনার কথাটা শুনবো তো। 30,000 তো আমি দিতেই পারবো না, আর 30,000 তো আমি দিতেই পারবো না। কোন কন্ট্রাক্টর দিতে পারবে না পারবে তার ব্যাপার। আমি কাজ তুলবে কেন? কাজ তুলতে যাবো আমি? খামখাই তোর কথায় কাজ তুলে নেবো? আমি কাজ কেন তোর কথা? আমি টাকা দেবো না, কাজ করবো আমি। এটা পুরোটাই মিথ্যা কথা। এই সব কাজ করে বেড়াচ্ছে আমাদের উপপ্রধান সাহেব যিনি আছেন, উনি গুন্ডাগিরি করেও মানে প্রত্যেকটা অঞ্চলেও আসে, বন্দুক নিয়েও আসেন, ধমকে ধমকে বন্দুকের ভয় দেখিয়ে কাজগুলো করছেন। এনার টাকা পয়সার দিক দিয়ে এইটা পুরোটাই উনিই করে বেড়াচ্ছেন। আমি এটা আপত্তি করেছেন বলে কালকে উনি আমার উপর আক্রমণ করেছেন এবং আমার উপরে রান্নাশোকেও হুমকিও দিয়েছেন। দেখুন, বাড়ি তৈরি এবং বাড়ি তৈরির প্ল্যান পাশ করাতেও দিতে হচ্ছে ঘুষ। পঞ্চায়েতের আরেক নেতার বিরুদ্ধে এই ঘুষ নেওয়ার অভিযোগ সামনে এসেছে। তো আমার ছেলে বাইরে থাকে, ওরা ঘর বাড়ি নেই ভেতরে। আমি ঘর করার জন্য প্ল্যান করার জন্য এসেছিলেন, আমাকে বলছিল এই লাগবে। আমি কোথাও হ্যাঁ, প্রধানের কাছে এসেছিলেন? হ্যাঁ, এসে বলে তারপর বলে এটা দিতে এত ডোনেশন লাগবে। তারপরে আমি এটা দিতে চাই না, বলে আমি কোথাও পাবো ডোনেশন লাগবে? হ্যাঁ, এইটা 40,000 টাকা দিয়েছিল দিতে, তারপরে 8,000 টাকা দাবি করেছে সেদিন আছে করে। তারপরে আমি 7,000 136 টাকা। পরপর বেনিয়মের অভিযোগ আর এই অভিযোগের বিতর্ক, যদিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি। এরকম কোনো বিষয় আমার নজরে নেই। এরকম কোনো বিষয় আমার নজরে আসলে বা কেউ কোনো অভিযোগ করলে নিশ্চয়ই বিষয়টা আমরা খতিয়ে দেখব। এরকম কথা প্রধান এর আগে কোনোদিনও বলেনি, আমি এই প্রথম শুনছি। এরকম কোনো কথা এই প্রায় তো 1 বছর 7-8 মাস হয়ে গেল, কোনোদিন পঞ্চায়েত সমিতির মিটিংয়ে এসেও প্রধান বলেনি, বা ব্যক্তিগতভাবে আমার কাছেও কোনোদিনও বলেনি, বা আমার নজরেও সেভাবে কোনোদিনও পড়েনি। তো যদি কোনো কিছু অভিযোগ থাকে সেটা প্রধান জানাবে, জানালে সেটা দেখা হবে, খতিয়ে দেখা হবে বিষয়টা কি আছে।